আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভ আয়োজনে। আমি হিলি টিভির পক্ষ থেকে নাতাশা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের লাইভে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমাদের লাইভে আজকে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদলের নির্বাচিত সিলেট জেলার সাধারণ সম্পাদক, সাবেক সহ সাধারণ সম্পাদক, সিলেট বিভাগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনাব মোহাম্মদ মকসুদ আহমদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমাদের হিলি টিভির দর্শকদের জন্য কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা শুনছেন হিলি টিভির দর্শকরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে রক্তিম অভিবাদন, মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের লাইভগুলো সবসময় সাজানো হয় কিছু প্রশ্ন দিয়ে। তো আমি আপনাকে কিছু প্রশ্ন করব যেগুলো আমার এখানে আছে। তো আমি প্রথম প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি যে বিগত সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার মূল প্রধান কারণ কি কি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, বিগত সরকারের ব্যর্থতার প্রধান কারণ একটি নয়, অনেকটি। এখানে আপনার এই প্রোগ্রামটা হয়তো নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, আসলে এই প্রশ্নটির উত্তর অনেক লম্বা হয়ে যায়। খুব সংক্ষেপে আমি যদি বলি, এটা হচ্ছে এই অবৈধ সরকার যেভাবে 2008 সালে একটি পরিকল্পিতভাবে সেনা সমর্থক ফখরুদ্দিন মঈনুদ্দিনের মদতপুষ্ট হয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, সেটা বাংলাদেশের মানুষের সাথে এটা কোনোভাবেই খাপ খাইত না। কারণ হচ্ছে এটি অহংকারী মনোভাব নিয়ে, একটি আগ্রাসনী ভূমিকা নিয়ে, যে জালিম নামটা দেওয়া হয়েছে জালিম সরকার, ফ্যাসিবাদ সরকার। এরপরেও 2014 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা চালিয়ে যাওয়ার পর থেকে প্রথমেই যে গুম খুন শুরু করেছিল আমাদের সিলেটের প্রিয় নেতা, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সিলেটের অহংকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সাহেবকে 12 সালে 17 এপ্রিল গুম করা হয় ঢাকা থেকে। তে অতীতে মানুষ কখনো গুম খুনের রাজনীতি আমরা দেখতে পাইনি। এই থেকে শুরু করে যেভাবে 14 সালে আমাদের সিলেটের ইলিয়াস ভাইয়ের আগে আমাদের সাবেক ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনার ভাইকে গুম করে, ওনার সাথে ওনার বন্ধু জুনেদ আহমদ, উনিও ছাত্র দলের নেতা ছিলেন, আর ইলিয়াস ভাইয়ের সাথে ওর ড্রাইভার আনসার আলী সহ বাংলাদেশে অসংখ্য 663 জন, আমার যতটুকু জানা মতো, আমাদের দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। গুম খুন করার একটি উদ্দেশ্য ছিল যে এই সরকার যেভাবে হোক ক্ষমতাটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিল, কিন্তু জনগণের বুথে নির্বাচিত হয়ে যদি জনগণের সেবা করাই ছিল প্রত্যেকটি সরকারের প্রধান লক্ষ্য থাকা উচিত ছিল। কিন্তু এই সরকার জোরপূর্বকভাবে ক্ষমতা আঁকড়ে ধরেছিল। আপনি লক্ষ্য করেন 2014 সালে 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা নির্বাচিত দেখিয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল, এর আগে কখনো হয়নি। 2014 সালের পরে আবার 18 সালের ইলেকশনে দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, এরকম একটি ইলেকশন করেছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে যুবলীগ, ছাত্রলীগের তাদের সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে ভোট বক্সে প্রত্যেকটি সেন্টারকে ব্লক করে তারা এককভাবে ভোট জালিয়াতি করে তারা এই নির্বাচনের ফলাফলটি তাদের পক্ষে নিয়ে যায়। এটা বিশ্বর মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে। শুধুমাত্র বন্দুকের জোরে প্রশাসনকে ব্যবহার করে, বিজেপি, র্যাব, পুলিশকে ব্যবহার করে, এবং বিজেপি, র্যাব, পুলিশে তাদের যুবলীগ, ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দরা ছিল তাদেরকে চাকরি দিয়ে একটি কূটনীতিগতভাবে ফ্যাসিবাদী কায়দায় 18 সালে নির্বাচন করেছিল। সেই নির্বাচনেও
আমরা আমাদের দল অংশগ্রহণ করেছিল, দেশের মানুষ দেখেছে, সেটা বিশ্বের মানুষ দেখেছে যে আমরা চেয়েছিলাম, যে আমরা আশা করেছিলাম হয়তোবা একটি নির্দলীয় নিরপেক্ষভাবে ইলেকশন হবে, কিন্তু আমরা অংশগ্রহণ করার ফলে এটি আমাদের লাভ হয়েছে। বিশ্বের মানুষ দেখেছে, দেশের মানুষ দেখেছে যে শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, এটাই একটা প্রমাণ। 18 সালের নির্বাচন, পরবর্তীতে আবার 24 সালের যে নির্বাচন হয়েছে, সেটাও আপনার আমি আর ডামি নাম দেওয়া হয়েছিল, তাদের মধ্যেই তাদের নির্বাচন। আওয়ামী লীগের 2 জন ক্যান্ডিডেট, একজন নৌকা নিয়ে এবং একজন স্বতন্ত্র যিনি উনি কোনো না কোনো দায়িত্বে আওয়ামী লীগের কোনো না কোনো পোস্ট ব্যবহার করেছেন, তাদের মধ্যেই। আর গৃহপালিত পশু আমরা বলে থাকি, যেটাকে জাতীয় পার্টির একজন ক্যান্ডিডেট রাখা হয়েছিল। এটি একটি নাটকের নির্বাচন করা হয়েছিল। সেই নির্বাচনেও আপনার ওইভাবে নির্বাচিত করে তারা 24 সালে যে নির্বাচন হয়েছে 7 ডিসেম্বর, এটা তাদের মধ্যেই একটা সাজানো পাতানো নির্বাচন। এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মদদে, ভারতের মদদে এই নির্বাচন করেছে। কিন্তু আমরা দীর্ঘ 16-17 বছর আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনই আমরা মানতে রাজি ছিলাম না। 18 সালে শুধু আমাদের অংশগ্রহণ করার কারণই ছিল যে এটা বিশ্বকে দেখানোর জন্য এবং আমাদের বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন যে সুষ্ঠু হয় না, এটার প্রমাণ করা মূল উদ্দেশ্যই ছিল আমাদের অংশগ্রহণ। সেটাই প্রমাণিত হয়েছে। কিন্তু বেশি দিন ফেসিবাদ ভাবে রাষ্ট্র পরিচালনা করে কেউ টিকে থাকতে পারে না। এর জবাব আমরা বিগত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই আমরা ছাত্র জনতার সাথে, আমরা যুবদল, ছাত্রদল, বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এর জন্য আমি প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং দেশের যে ছাত্র জনতা, যুবক ভাইয়েরা বা আপামর জনগণ যারা আপনার এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এর মধ্যে অনেকেই আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, গুলি খেয়েছে, অন্ধ হয়েছে। যারা এই শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছে, পঙ্গুবরণ করেছে, চোখ হারিয়েছে, তাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতন মানেই হচ্ছে গণতন্ত্রের পুনরুদ্ধার। এটা বাংলাদেশের অনেক মানুষই জানেন। তবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি কি দায়িত্ব বাস্তবায়ন করলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব? আসলে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পরে একটি অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি বাংলাদেশের মানুষ। এটা বাংলাদেশের মানুষের আন্দোলনের ফসল। আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আওয়ামী লীগ কিন্তু একটি ঐতিহ্যবাহী একটি দল ছিল, কিন্তু তাদের যে রাষ্ট্র পরিচালনা যে তারা ব্যর্থ এবং বিনা ভোটে যে তারা দেশটাকে দখল করে রেখেছিল, তার একটি প্রমাণ আমরা পেয়েছি যে আন্দোলনের মাধ্যমে সেই সরকার বিতাড়িত হয়েছে। শেখ হাসিনা প্রায় বলতো বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বক্তব্যে যে শেখ হাসিনা পালিয়ে যায় না, আওয়ামী লীগ পালিয়ে যায় না। কিন্তু আমরা ঠিকই দেখতে পেলাম 5 আগস্ট কিন্তু বিশাল এই ঐতিহ্যবাহী দলের সকল নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদে ফেলে তাদের নেত্রী ঠিকই তাদের মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে গেছে। তো আপনি যেটি জানতে চেয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে কি আশা করা যায়, দীর্ঘ দিন পরে 16-17 বছর কিন্তু অনেক দিন, দীর্ঘদিন পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূস সাহেবের নেতৃত্বে এসছে, এখানে অনেক উপদেষ্টারা আছেন, ওনারা চেষ্টা করে যাচ্ছেন যে দেশকে একটি শান্তির দিকে নিয়ে আসার জন্য। আমরা আমাদের দলের প্রধান বলেছেন একই কথা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা অন্তর্বর্তী সরকারকে যেন সব ধরনের সহযোগিতা করা হয়। তো দেশের মানুষও সহযোগিতা করছে ওনাদেরকে, আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। আমরা আশা করি যে প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগ কিন্তু এই 16 বছরে তাদের মদতপুষ্ট লোকজন সেট করে রেখেছে। তো আমরা আজকের এই লাইভ থেকে আমার ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি ডক্টর ইউনূস সরকারের সকল উপদেষ্টা এবং ওনাকে অনুরোধ করব যে প্রত্যেক সেক্টর থেকে আওয়ামী লীগের যে দূষররা বসে আছে তাদেরকে প্রথমে বিতাড়িত করতে হবে। ইতিমধ্যেই কিন্তু এটা শুরু হয়ে
হয়েছে। অনেক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা সরাসরি ছাত্রলীগ যুবলীগের যারা বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হয়েছে, বিশেষ করে পুলিশে, র্যাবে, বিজেপিতে বা বিভিন্ন দপ্তরিক ইয়েতে, মন্ত্রণালয়গুলোতে সবগুলা লিস্ট করে করে ওদেরকে সরানো হচ্ছে। তো একটু তো সময় লাগবেই, কারণ দীর্ঘ 16-17 বছরের যে সেট আপটা একটু সময় লাগবে। মাত্র 3 মাস হলো এই সরকারের। আমরা আশা রাখতে পারি এবং আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে, যেহেতু আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। সহযোগিতার মাধ্যমে আগামী দিনে এই সরকারের অধীনেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি। সেই নির্বাচনের মাধ্যমে আমার বিশ্বাস যে জনগণ, দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল, জাতীয়তাবাদী দলের পাশে থেকে এবং দানের শীষে ভোট দিয়ে আমাদের দলকে ক্ষমতায় দিবে এবং এই দেশের মানুষের সেবা করার সুযোগ করে দিবে ইনশাল্লাহ। তো আমার এর পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে নিহত হয়েছে এবং আহত হয়েছে, সেই সকল পরিবারগুলোর জন্য বিএনপি যদি নির্বাচিত সরকার হিসেবে আবারও ক্ষমতায় আসে, তাহলে তাদের চিন্তা ভাবনাটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আমরা অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা খুব তাড়াতাড়ি আসবে এটা আমরা হয়তো চিন্তা করিনি, কারণ আওয়ামী লীগ একটি রূপরেখা দিয়েছিল যে 2041 সাল পর্যন্ত ওরা ক্ষমতায় থাকবে এবং এভাবেই মানুষকে নির্যাতন করে, গুম করে, খুন করে কথা বলার স্বাধীনতা ছিল না। আমরা কেউই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আমরা কিছু ফেসবুকে পর্যন্ত কিছু লিখতে পারতাম না। সরকারের বিরুদ্ধে কোনো কিছু লিখলেই আমাদের আইসিটি মামলা করা হতো, আমাদেরকে গ্রেফতার করা হতো। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে শত শত মামলা দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকে 59টি মামলার আসামি করা হয়েছে এবং আমাকে র্যাব দ্বারা 2 বার গ্রেফতার করা হয়েছে। আমাকে গুম করে রাখার খুব চেষ্টা করা হয়েছিল, কিন্তু সিলেটের মানুষ সবাই রাস্তায় নেমে এসেছিল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে আমাকে গুম করতে তারা সফল হয়নি। আমাকে র্যাব গ্রেফতার করার পরে প্রায় 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে কোতোয়ালি থানায় একটি জামাতে ইসলামের একটি মামলায় আমাকে গ্রেফতার দেখানো হয়। আমি সেই সময় 42 দিন কারাবরণ করে মুক্ত হয়ে আসি। তো আপনি যদি মূলত জানতে চাচ্ছেন যে তাদের ব্যাপারে আমাদের যে চিন্তাধারা কি, সবচেয়ে প্রথমে হচ্ছে যে যারা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কাউনাকে যে তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করেন, তাদের শাহাদাতি মৃত্যু আল্লাহ যেন কবুল করেন এবং যারা আহত হয়েছে তাদেরকে যেন খুব দ্রুত আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমরা 5 তারিখের পরে যারাই শহীদ হয়েছে, বিশেষ করে আমাদের সিলেটেও একদিনে 7 জন মানুষ শহীদ হয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করেছি আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমাদের যুবদলের আব্দুল মান্নান মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমরা গিয়েছি এবং কেন্দ্র থেকে একটি টিমও এসেছে, তাদেরকে নিয়েও আমরা গিয়েছি। আমাদের সাধ্যমতো আমরা তখন তাদেরকে সহযোগিতা করেছি এবং যারা আহত হয়েছে প্রত্যেককেই আমরা তাদের আপনার চিকিৎসার জন্য আমরা নিজে উপস্থিত থেকেছি। প্রত্যেকটি টিম করে দিয়েছিলাম আমরা প্রত্যেকটি এলাকা ভিত্তিকভাবে এবং আমরা এই টিমের তদারকি করেছি। আমরা নিজেও উপস্থিত ছিলাম প্রত্যেকটি হসপিটালে। আমাদের এখানে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তাদের যে চিকিৎসার খরচটাও অনেক ক্ষেত্রে আমরা বহন করেছি। আমি আপনার মাধ্যমে এই জিনিসটি দেশবাসী এবং আগামী আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, আমি আমার দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যে প্রথমত আমি চাইব যে প্রথম শহীদ যে আবু সাহিদ এবং আমাদের দ্বিতীয় শহীদ আমাদের ছাত্রদলের চট্টগ্রামের এবং মুগ্ধ শহীদ হয়েছে। আমি আপনার মাধ্যমে এটি বলতে চাইব যে আমরা যদি ক্ষমতায় আসি, আমি আমার দলের প্রধানের কাছে আমার অনুরোধ থাকবে যে আবু সাহিদ, মুগ্ধ, স্নিগ্ধ বা যারাই শহীদ হয়েছে তাদের নামে প্রত্যেকটি এলাকায় যেন একটি করে মসজিদ তাদের নামে নির্মাণ করা হয়, এতিমখানা তাদের নামে নির্মাণ করা হয়, বৃদ্ধাশ্রম তাদের নামে নির্মাণ করা হয়। কারণ তাদের স্মৃতি আমরা ধরে রাখতে হবে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই ফেসিবাদ জালিম শেখ হাসিনার কবল থেকে এই দেশটা মুক্ত হয়েছে। ভারতীয় আগ্রাসনের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি আমরা নিরাপদ করতে পেরেছি। তাই আমার অনুরোধ থাকবে আমার
আমাদের দলের প্রধান বা আমরা যারা সরকার গঠন করব আগামীতে ওনাদের কাছে অনুরোধ থাকবে এটি যে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ রাখতে চাই, সবসময় স্মরণ করতে চাই। এই স্মরণের একটি ভালো মাধ্যম হবে প্রত্যেকের নামে যদি প্রত্যেকের এলাকায় একটি মসজিদ করে দেওয়া হয়, একটি এতিমখানা করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রম করে দেওয়া হয়, এবং তাদের পরিবারের সব কিছুর ভরণ পোষণ যেন সরকার গ্রহণ করে, তাদের ভাই বোন যারা আছে তাদের লেখাপড়ার খরচ যেন ফ্রি করে দেওয়া হয়, এবং বাবা মারকে যেন একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং যারা আহত হয়েছে, বিশেষ করে একটা সরকার ইলেকশনের পরে একটা সরকার হবে, এখন থেকে আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু এখন প্রত্যেক দিনই তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। এবং যদি আমরা আগামীতে ক্ষমতায় আসি, আমার দলের প্রধানের কাছে আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকের চিকিৎসা এবং যারা আহত হয়েছে, পঙ্গুবরণ করেছে, তাদের চোখ হারিয়েছে, তাদেরকে যেন সরকারিভাবে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসাবে সনদ দেওয়া হয় এবং তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেওয়া হয়, প্রত্যেকের পরিবারের মা বাবা মাকে একটি বৃদ্ধ যে ভাতা দেওয়া হয়, এগুলোর মধ্যে যেন এটা আপনার কার্যক্রম চালানো হয়, এটাই আমি আশা করব। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমাদের লাইভের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমরা লাইভকে আর বেশি দীর্ঘায়িত করব না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ। এবং আমি দেখলাম আপনি যে আমার তৃতীয় প্রশ্নের যেই জবাবটি দিলেন, সেগুলো আমি যেটা আগে করতাম সেটাই আমি অনেকগুলো মানে উত্তর পেয়ে গিয়েছি। যে আপনি বিগত সরকারের আমলে কি রকম ঝামেলা এবং সংগ্রাম, বাধা বিপত্তি আপনি আপনার দৈনিক জীবনে আপনাকে মুখোমুখি হতে হয়েছে। তো অনেক দুঃখ লাগছে এবং ভারাক্রান্ত হচ্ছে মন যে আসলে যে আপনার উপর এই রাজপথে থেকে আপনি তাও সরে যাননি এবং আপনি সবসময় আপনার দলের আদর্শের সাথে ছিলেন। তো আপনাকে ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমি আরও আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনার দল যদি নির্বাচনে ক্ষমতায় জয়ী হয় ভবিষ্যতে, তাহলে আপনি আপনার বিভাগীয় জেলার যুব দলে, মানে আপনি তো প্রধান, তো আপনি যুবকদের জন্য কি করবেন? আপনার বেকার যুবক যারা আছেন এবং যারা হচ্ছেন মানে মেধা থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না, তাদের জন্য আপনি কি করবেন ভবিষ্যতে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তরটা আসলে অনেক কঠিন, কারণ হচ্ছে আমার উপরেও আরো সিনিয়র নেতৃবৃন্দরা আছে। তো আমি আমার প্রস্তাবনাগুলো আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে দেব। অবশ্যই যুবকদেরকে নিয়েই আমরা কাজ করতে হবে, যেহেতু আমরা রাজনীতি করি। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, রাজনীতি আমি করি মানুষের সেবা করার জন্য, জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করার জন্য। আমাদের মূল যে সমস্যাটা হচ্ছে, আমাদের দেশের যুব সমাজরা অনেক বেকার থাকে, অনেকে চাকরি পায় না। অনেকে চাকরি পেতে হলে লবিং তদবির, অনেকের মামা চাচারা থাকে না, যাদের মামা চাচারা থাকে তারাই চাকরি পায়। তো আল্লাহর যদি হুকুম হয়, আমাদের যদি দল আগামীতে নির্বাচনে ক্ষমতায় আসে, আমার বিশ্বাস আমাদের যে নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান অনেক আগে থেকেই ছাত্রদেরকে নিয়ে একটি পরিকল্পনা করে রেখেছেন, যুবকদেরকে নিয়ে একটি পরিকল্পনা করে রেখেছেন। উনার পরিকল্পনা এবং উনার যে নির্দেশনাগুলো আছে, এগুলা বাস্তবায়ন করাই থাকবে মূল আমাদের কাজ এবং লক্ষ্য। তো মূল যে জিনিসটা হচ্ছে, কোনো বেকার কাউকে রাখা যাবে না, কারণ বেকার হচ্ছে শয়তানের মস্তিষ্ক। কোনো যুবকরা যদি বেকার থাকে, তখন শয়তান কিন্তু তাদের গাড়ে এসে ভর করে। তো আমি বিশ্বাস করি যে সবাই যদি আমরা কাজে ব্যস্ত থাকি, আমরা যার যার অবস্থান থেকে, যার যার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে আমরা যদি আমাদের কাজ করি, যার অনেকে আছে চাকরি করবে, অনেকে আছে ব্যবসা বাণিজ্য করবে, অনেকে আছে সংগঠন নিয়ে ব্যস্ত থাকবে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগুলা অবশ্যই একটা পরিকল্পনা করে রেখেছেন, যুবকদেরকে নিয়ে পরিকল্পনা করে রেখেছেন। আপনি একজন নারীদেরকে নিয়ে পরিকল্পনা করে রেখেছেন, ছাত্রদেরকে নিয়ে পরিকল্পনা করে রেখেছেন, আমাদের অনেক বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে নিয়ে পরিকল্পনা করে রেখেছেন। আমাদের নেতা যে পরিকল্পনাই করে রেখেছেন, সেটাই বাস্তবায়ন করা থাকবে আমাদের মূল যুবদলের লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। আপনার অনেক সময় আমরা নিয়ে ফেললাম এবং অনেক প্রশ্ন আপনাকে করলাম। আর দর্শক যারা দেখছেন আমাদের লাইভ, আপনাদেরও সময় আমি এত নষ্ট করব না, আর লাইভ দীর্ঘায়িত করব না। আমি একটি কথা আপনার সাথে, যেহেতু লাইভে আছি, 5 তারিখের পরে
অনেক দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ মানুষের অনেক খুব রাগ এই সরকারের প্রতি ছিল। তো আপনার মাধ্যমে, আপনার এই লাইভের মাধ্যমে আমি আমার যুবদলের নেতৃবৃন্দকে একটি মেসেজ দিতে চাই, কেউ যেন আমরা কোনো অকারেন্সে জড়িত না হই, কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের জুলুম, নির্যাতন মানুষের যেন আমরা না করি। কারণ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটাই হচ্ছে এটি যে আওয়ামী লীগ মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে। তো আমরাও যদি আমাদের দলের সকল নেতাকর্মীকে আমাদের অনুরোধ থাকবে, যুবদলের বিশেষ করে, কেউ যেন কোনো ধরনের অরাজকতাতে সৃষ্টি না করে, কোনো দখলবাজ, কোনো ধরনের কোনো টেন্ডারবাজি, আপনার জায়গা দখল, এই ধরনের কোনো ধরনের যদি কোনো কারেন্সে জড়িত হয়, আমাদেরকে সাথে সাথে আমাদের জেলার আমার সভাপতি আছেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাই, এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, আমাদেরকে আপনারা জানাবেন। আমরা সাথে সাথে যুবদলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই হচ্ছে যুবদলের মূল লক্ষ্য। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ পালন করাই হচ্ছে যুবদলের মূল লক্ষ্য। আমরা যেন সেই নির্দেশগুলো পালন করতে আমরা রাজপথে থাকি, এবং আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি, যেহেতু আগামী এখনো কোনো নির্বাচন হয়নি। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে, আর যদি আল্লাহ রহমতে আমাদের দল ক্ষমতায় আসে, আমরা যেন সবাই মিলে এই দেশটাকে আবার সুন্দর করে তৈরি করতে পারি, সুন্দর করে গঠন করতে পারি। এই গঠন করতে গিয়ে অগ্রণী ভূমিকায় যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থাকে, এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা যেন দুর্বল গতিতে এগিয়ে যাই। যুবদল যেন মানুষের সেবায় তাকে, দেশ গঠনে একটি অগ্রণী ভূমিকা রাখে। ধন্যবাদ। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা আল্লাহর সৃষ্টি জীব, আমরা যেন, যারা আমরা মুসলমান আছি, আমরা আল্লাহর নির্দেশ যেন সবসময় পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখে যাওয়া আদর্শ যেন আমরা বাস্তবায়ন করি, আমরা 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সময় মতো আদায় করতে পারি, সত্যের পক্ষে থাকি, সত্যের পক্ষে থেকে যেন আমরা লড়াই করে এই দেশটাকে আমরা একটি সুন্দর এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা দেখছেন আমাদের লাইভ, দেশ থেকে এবং দেশের বাহির থেকে সকলকে অধীর আগ্রহে আপনারা আমাদের লাইভ দেখছেন, তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।